কলকাতা থেকে খুব সহজেই বোলপুর পৌঁছানো যায়। অনেকে গাড়ির মাধ্যমে বোলপুর পৌঁছে যান খুব সহজেই ৩-৪ ঘন্টার মাধ্যমে রোড ট্রিপে। কিন্তু আমরা এবারে যাত্রা করেছিলাম রেল মাধ্যমে, তাই সেই যাত্রার বিবরণী দেব তোমাদেরকে। রেল যাত্রায় তোমাদেরকে প্রথমেই টিকিট কেটে নিতে হবে। শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে অনেকগুলি ট্রেনই পাওয়া যায়, তো তোমরা তোমাদের ঠিকঠাক যেটা সুবিধে হচ্ছে সেইটা অনুযায়ী কেটে নিতে পারো। আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম সকাল 6টা 5-এর গণদেবতা এক্সপ্রেস। তবে আমাদের টিকিট কিন্তু কাটা হয়েছিল প্রায় 1 মাস আগে থেকে, যাতে আমরা একদম কনফার্ম টিকিট পেয়ে যাই, তাই তোমাদেরকেও আমি সেই সাজেশনই দেবো। আমরা কিন্তু স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তবে এই ট্রেনে অনেক ধরনের কোচ থাকলেও আমরা এসি চেয়ার কারে কিন্তু বুক করেছিলাম। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো টিকিট কিন্তু বুক করতে পারো। এখানে কিন্তু দাম নিয়েছিল জনপ্রতি 300 টাকা করে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা এসি চেয়ার কার, যেখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, সেন্ট্রাল এসি রয়েছে। তুলনামূলক একটু পরিষ্কার মনে হলো আমার পুরো ট্রেনের থেকে, বাদবাকি কামরার থেকে এই কামরাটা। তবে দাম কিন্তু অনেকটাই বেশি। তোমরা কিন্তু 80-85 টাকার মধ্যে এমনি সিটিংও পেয়ে যাবে, আর তাছাড়া জেনারেল তো রয়েছে। এই যে কোচটায় আমি রয়েছি সেটার কিছু সুবিধা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ফার্স্টে একটা খাবার রাখার বা ব্যাগ রাখার জন্য ট্রে পেয়ে যাবে, আর ভালো বড় এরকম 3টে সিটস পেয়ে যাবে। একদিকে রয়েছে 3টে সিট, আর একদিকে রয়েছে 2টো সিট। এরকম বড় হোয়াইট গ্লাসের কিন্তু তোমরা জানালাও পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বাইরের দৃশ্যকে খুব ভালো মতো উপভোগ করতে পারবে। আর মাথার ওপরে কিন্তু এরকম একটা জায়গা রয়েছে যেখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে। এটা ট্রান্সপারেন্ট রয়েছে, তো তোমরা তোমাদের লাগেজকে ট্র্যাকও করতে পারবে। আর তার সাথে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা। তো এই হচ্ছে মোটামুটি এই ট্রেনটার সুবিধে। তবে আমি আরো বেশ কিছু ট্রেনের ডিটেলস আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। তো এই ট্রেন আমাদের ছেড়ে দিয়েছিল সকাল 6টা 5-এ, আর মোটামুটি 8:30 নাগাদ পৌঁছে দিয়েছিল কিন্তু আমাদেরকে বোলপুর স্টেশনে। সঠিক সময়ে আমাদের ট্রেন কিন্তু পৌঁছে দিয়েছিল বোলপুর স্টেশনে। তাই তোমরা যদি সকাল সকাল পুরো দিনটাকে কভার করতে চাও বোলপুর ঘুরে, তাহলে কিন্তু বলবো যে এই এক্সপ্রেসটাতে তোমরা আসতে পারো। আর স্টেশনের বাইরে কিন্তু তোমরা টোটোও পেয়ে যাবে, যেখান থেকে হাট অবধি যদি তোমরা যাও, হাটের ধারে কাছে যদি থাকতে চাও, তাহলে দাম পড়বে 150 টাকা মতো। তো চলো এবার তোমাদেরকে দেখাই হোটেল। এখানে আমি একটা হোটেল আর একটা হোমস্টে তোমাদেরকে দেখাবো। তবে প্রথমে হোটেলটা দেখাই চলো। এই হোটেলটা রয়েছে সোনাঝুরি হাট থেকে মাত্র 150 মিটার দূরে, একদমই কাছেই বলতে পারো। আর এখানে কিন্তু এসি ডিলাক্স রুম আর তার সাথে সুপার ডিলাক্স রুমের ব্যবস্থা রয়েছে। আমরা নিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে এনাদের একটা এসি ডিলাক্স রুম। তবে এই সমস্ত যা যা ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো, অনেকটাই সংক্ষেপে দিতে হবে, নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। তবে তোমরা যদি আরো বিস্তারিতভাবে দেখতে চাও, প্রত্যেকটা টপিকেরই একটা করে ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা হোটেল হোক কিংবা ট্রেন, তোমরা সেটা দেখে নিতে পারো। তো ওভারঅল এই হচ্ছে এই পুরো হোটেলের রুমটা দেখতে। আমি হোটেলের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেসও দিয়ে দিলাম তোমাদের জন্য স্ক্রিনে। শান্তিনিকেতনে এসে অনেকেই নিজের বাড়ির মতো যে কোনো হোমস্টেতে থাকতে চান, তাই এই হোমস্টের অপশনটা হতে চলেছে আপনাদের জন্য। এর নাম হচ্ছে, এই বাড়িটির নাম বেসিক্যালি হচ্ছে দিভিক, তবে একে দিভিক সোলফুল স্টে বলেও বলা হয়। এটি কিন্তু শান্তিনিকেতনের একটি অত্যন্ত জনপ্রিয় হোমস্টে, যেখানে আপনাদের একদম নিজের বাড়ির মতো কিংবা তার থেকেও সুন্দর সাজানো গোছানো ঘর পেয়ে যাবেন, যেটা কিন্তু একদমই শান্তিনিকেতনের আদলে তৈরি। এখানে আপনারা আলমারি থেকে শুরু করে ফ্রিজ, তার সাথে বড় খাট থেকে শুরু করে আরো যা যা জিনিসপত্র লাগে নিত্যদিনে থাকার জন্য সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে এনাদের একটি এসি রুম। এই রুমের রেট কিন্তু যে কোনো এসি হোটেল রুমের থেকে অনেকটাই কম, তাই আপনাদের যদি কোনো কিছু এরকমের খোঁজ থাকে, তাহলে শান্তিনিকেতনে গিয়ে কিন্তু আপনারা এখানেও থাকতে পারেন। এটারও কিন্তু আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আর অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের জন্য। চলুন
আসবেন কি করে হয়ে গেল, কোথায় থাকবেন হয়ে গেল। এইবার আপনাদেরকে দেখাই কোথায় কোথায় ঘুরে দেখবেন শান্তিনিকেতনে। প্রথমেই শান্তিনিকেতনের যেটি অন্যতম আকর্ষণ অর্থাৎ সোনাঝুরির হাট, যেটি কিন্তু আজকাল সপ্তাহে প্রতিদিনই প্রায় বসে, তবে শনিবার রবিবার বেশি জমজমাট হয়। এই হাটে কিন্তু এসে শপিং করতে এবং এখানকার যারা আদিবাসী রয়েছেন তাদের সাথে গানের তালে নাচ করতে অবশ্যই ভুলবেন না, আর তার সাথে নিজের প্রিয়জনদের জন্য কিংবা নিজেদের জন্য কেনাকাটি তো রয়েইছে। কেনাকাটি করার সাথে সাথে বাউল দাদাদের গানও কিন্তু মাতিয়ে তুলবে আপনাদেরকে খুব ভালোভাবে। সোনাঝুরি হাটের পরে আপনারা চলে যেতে পারেন আরও একটি অন্যতম আকর্ষণ অর্থাৎ সৃজনী শিল্পগ্রামে। এই শিল্পগ্রাম কিন্তু একটি গ্রামের আদলে তৈরি, যেটিকে কিন্তু কৃত্রিমভাবে মানুষ দ্বারাই নির্মিত করা হয়েছে। এখানে আপনারা অনেক ধরনের গ্রামের কালচার দেখতে পাবেন, অনেক ধরনের ভিন্টেজ জিনিস যেগুলো আজকাল আর দেখতে পাওয়া যায় না, সেরকম কিন্তু অনেক কিছু শিল্পকলা আপনারা পেয়ে যাবেন এই গ্রামে। এই গ্রামে কিন্তু অনেক রাজ্যের আদলে কোন রাজ্যে কোনটা ফেমাস রয়েছে সেই সমস্ত আদলেও কিন্তু অনেক কিছু শপিং করার জন্য এবং অনেক কিছু দেখার জন্য জিনিস রয়েছে। তাই শান্তিনিকেতনের ট্রিপে আপনারা এই জায়গাকে কিন্তু অবশ্যই ঘুরে দেখতে ভুলবেন না। বোলপুর শান্তিনিকেতনের আরও একটি আকর্ষণ হলো কঙ্কালীতলা মায়ের মন্দির। এই কঙ্কালীতলা কিন্তু সতীপীঠের একটি পীঠ, যেখানে মায়ের কাখাল কিংবা কোমর পড়েছিল বলতে পারেন। তাই সকাল সকাল একদিন কিন্তু স্নান করে পারলে না কিছু খেয়ে অবশ্যই চলে যাবেন কঙ্কালীতলায় পুজো দিতে। এটি তবে সোনাঝুরি হাটের থেকে বেশ অনেকটা দূরে রয়েছে, মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো লাগে, আর অটোতে বা টোটোতে ভাড়া লাগে 200-250 টাকা মতো। সকাল সকাল চলে যাবেন যাতে ভিড় হয় একটু কম, আর সেখানে গিয়ে দর্শন করে নিতে পারবেন এবং পুজো দিয়ে দিতে পারবেন মন ভরে কঙ্কালীতলায়, যেটি কিন্তু হতে চলেছে একটি খুব স্মরণীয় আপনার দিন, এটা আমি বলতে পারি। নম্বরে কিন্তু ঘুরে দেখতে পারেন এমন একটা জায়গা যেখানে রয়েছে খুব সুন্দর বুদ্ধের মূর্তি। এখানে কিন্তু বুদ্ধের অনেক ধরনের রূপকে তুলে ধরা হয়েছে, তাই এই জায়গাটিও কিন্তু ঘুরে একবার দেখতে পারেন। তবে পঞ্চম স্থানে আপনাদেরকে ঘুরে দেখাবো এমন একটা জায়গা যেখানে প্রাকৃতিকভাবে অনেক স্থাপত্য কিন্তু রয়েছে। এর নাম হচ্ছে প্রকৃতি ভবন। যেমন নাম তার তেমন গঠন। এই প্রকৃতি ভবনে ঢুকতে কিন্তু টিকিট লাগে জনপ্রতি 30 টাকা মতো, আর আপনারা যদি ফটো বা ভিডিও করেন তার জন্য দাম পড়বে 20 টাকা মতো। তাই টিকিট কেটে আপনাদেরকে ঢুকে যেতে হবে এনাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে। বাইরে থেকেই অনেক স্থাপত্যের নিদর্শন আপনারা দেখতে পাবেন, আর এই পুরো জায়গাতে যা যা স্থাপত্য আপনারা দেখতে পাবেন সবটাই কিন্তু রয়েছে প্রাকৃতিকভাবে গঠিত। এখানে কিন্তু মানুষের কোনোই হাত নেই। তাই চলুন দেখে আসি প্রাকৃতিক সৌন্দর্যতায় কি সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়েছে প্রকৃতি আমাদেরকে, সেটারই নিদর্শন চলুন একটু আপনাদেরকেও তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। সবশেষে চলে যেতে পারেন একটা বিকেল বেলায় কোপাই নদীর তীরে। আমাদের রবি ঠাকুর সেই যে বলেছিলেন আমাদের ছোট নদী, ঠিক সেই নদী। এই নদীর জল যদিও গরমকালে অনেকটাই শুকিয়ে যায়, তবেও একটা বিকেল বেলা এখানে গিয়ে একটু সময় কাটাতে মন্দ লাগবে না কিন্তু। শান্তিনিকেতনে গিয়ে কোথায় কি খাবেন তার প্রথমেই আসি ব্রেকফাস্টের কথায়। ব্রেকফাস্ট মূলত আপনারা যে হোটেলে বা হোমস্টেতে থাকবেন সেখান থেকে কমপ্লিমেন্টারি পাওয়া যায়। তবুও যদি আপনারা কমপ্লিমেন্টারি না পান তাহলে যে কোনো রোড সাইড জায়গায় গিয়ে কিন্তু আপনারা পুরি ঘুগনি থেকে শুরু করে আরও অনেক ধরনের মিষ্টি কিন্তু পাওয়া যায় এই শান্তিনিকেতন বোলপুরে। তাই আপনাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব একটা প্রবলেম হবে না। তবে আমি যেখানে যে হোটেলে এবং যে হোমস্টেতে ছিলাম দুটোতেই আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই আমার ব্রেকফাস্ট নিয়ে আর আলাদা করে ভাবনা চিন্তা করতে হয়নি। আমি সেখান
এখান থেকে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। শান্তিনিকেতনে বারবার ছুটে যাওয়ার একটা অন্যতম কারণ কিন্তু এখানকার অথেন্টিক বাঙালি বেশ কিছু খাবার দাবার। তাই দুপুরবেলায় কিন্তু একদম সোনাঝুরি হাটের সামনে অবস্থিত রামশ্যাম ভিলেজ রিসর্ট এবং রেস্টুরেন্টে একদিন খেতে যেতে ভুলবেন না, যার ভেতরটা দেখতে অনেকটা এইরকম। এদের কিন্তু একটা এসি বসার জায়গা রয়েছে, একটা নন এসি বসার জায়গাও রয়েছে, তবে যেহেতু আমি গরমকালে গেছিলাম তো আমি এসির জায়গাটাতেই বসেছিলাম। এখান থেকে আপনারা যে কোনো থালি নিয়ে নিতে পারেন, যেখানে আপনারা এই সমস্ত পদ পেয়ে যাবেন যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সাথে আপনারা যে কোনো মাছ কিংবা মাংসের আইটেম অ্যাড অন করে নিতে পারেন, যেমন আমি নিয়েছিলাম 2 ধরনের মাংস। সেকেন্ডলি আপনারা চলে যেতে পারেন এর পাশেই শকুন্তলা রেস্টুরেন্টে। এই শকুন্তলাতেও কিন্তু রিসর্ট রয়েছে, অর্থাৎ থাকার জায়গা রয়েছে, আর এটিও কিন্তু সোনাঝুরি হাটের একদম অপোজিটে রামশ্যামের পাশেই অবস্থিত। এদেরও একটা নন এসি এবং এসি বসার জায়গা রয়েছে, তবে আমি এখানেও এসিতেই বসেছিলাম। এদের যে এসি বসার জায়গাটা সেটা একটু লো সিটিং রয়েছে, অর্থাৎ আপনাদেরকে প্রায় মাটিতেই বসে খেতে হবে, তবে এটাও কিন্তু একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আর একটা আকর্ষণ সেটা হচ্ছে এখানে কিন্তু পদ্ম পাতায় খেতে দেওয়া হয়, তো যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখানেও আপনারা থালি নিয়ে নিতে পারবেন, যে থালিতে আপনারা পোস্ত থেকে শুরু করে শুক্তো থেকে শুরু করে ডাল, শাক, তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন। আর এখান থেকেও মাছ বা মাংস আপনারা অ্যাড অন করে নিতে পারবেন। তবে খাবারের মান অনুযায়ী আমি বলবো রামশ্যামের খাবার আমার বেশি ভালো লেগেছিল। তবে আপনারা যদি এরকম একদম চিরাচরিত থালি না খেতে চান, একটু যদি অন্যরকম কোনো কিছু ট্রাই করতে চান শান্তিনিকেতনে, তাহলে কিন্তু আপনারা এই বহু কিংবা গোয়া থিমড এই ক্যাফেটাতে একবার আসতে পারেন, যে কোনো বিকেলবেলায় আপনার প্রিয়জনেদের সাথে সময় কাটাতে। এর নাম হলো আমলি ক্যাফে। এটা কিন্তু হাটের থেকে প্রায় 40-45 মিনিট দূরে অবস্থিত, তাই আসতে যেতে একটু প্রবলেম হতে পারে, তবে দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই ক্যাফের আরো একটি বিশেষত্ব, এটা কিন্তু একদমই ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ এখানে কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সবটাই কিন্তু একদমই পরিবেশের জন্য খুবই ভালো। তবে খুব সুন্দরভাবে সাজানো গোছানোর সাথে সাথে এদের কিন্তু বেশ অনেক ধরনের ফুডসের ভ্যারাইটিসও রয়েছে। আমি গেছিলাম ছোট্ট একটা বাইটস নিতে, তাই আমি নিয়ে নিয়েছিলাম বেশ এরকম 2টো খাবার, যেখানে একটা ছিল হচ্ছে চিজি গার্লিক ব্রেড আর একটা ছিল হচ্ছে ওয়াটারমেলন মোহিতো। দুটোই কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ঘোরাঘুরি শেষে এইবার পালা বাড়ি ফেরার। তাই বাড়ি ফেরার জন্য আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম এবারও একটা ট্রেনই। এই ট্রেনটা ছিল হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা ওই মোটামুটি 1টার দিকে ছাড়ে। এই এক্সপ্রেসেরও কিন্তু আমরা এসি চেয়ার কারই বুক করে নিয়েছিলাম, যেটারও কিন্তু দাম ছিল ওই জনপ্রতি 300 টাকা মতো। তবে আমার এর আগের যে গণদেবতা এক্সপ্রেসে করে আমরা এসেছিলাম তার থেকেও এই ট্রেনের মান একটু বেশি ভালো লেগেছে। এখানেও আপনারা কিন্তু সেন্ট্রাল এসি এই কামরাটা পেয়ে যাবেন, যেখানে 3টে এবং 2টি করে সিটস রয়েছে নির্ধারিতভাবে, এবং এটা কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানেও কিন্তু বেশ ভালো ব্রড উইন্ডো ছিল এবং লাগেজ রাখার ছিল ব্যবস্থা অনেকটা এইরকম। এটা মোটামুটি ওই বিকেল 4-4:30 নাগাদ আপনাদেরকে পৌঁছে দেবে হাওড়া স্টেশনে। পার্টিকুলার এই রুটে জার্নি করলে যে দুটো জিনিস খেতে একদমই ভুলবেন না, সেটা হলো মুড়ি মাখা, কারণ এদের মুড়ি মাখাটা যে দুর্দান্ত হয়। আরেকটা হচ্ছে বর্ধমান থেকে মাটির খুঁড়ির চা। এই দুটো খাবার দাবারই কিন্তু অত্যন্তই ভালো, তাই এই দুটো খাবার কিন্তু মিস করবেন না এই রুটে জার্নি করলে। এই ট্রেনটিও কিন্তু একটুও লেট না করে আমাদেরকে টাইম মতো পৌঁছে দিয়েছিল হাওড়া স্টেশনে। তবে এই রুটের আরো কয়েকটা ট্রেনের ডিটেলস আমি দিয়ে দিলাম আপনাদের জন্য স্ক্রিনে। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম কলকাতাতে। যখনই কোনো জায়গা থেকে ঘুরে নিজের শহরে ফিরে আসি, তখন মনের মধ্যে অনেক রকমের ফিলিংস কাজ করে। কিছুটা ভালো লাগা, কিছুটা খারাপ লাগা। খারাপ লাগা কারণ অনেক দিন ধরে যেখানে যাব বলে প্ল্যান করছিলাম সেই জার্নিটা শেষ হয়ে গেল। আর ভালো লাগা কারণ বাড়িতে গিয়ে মা, বাবা আর আমার ছোট্ট ভাইটার সাথে দেখা হবে। তবে আবারও যাব কিন্তু নতুন একটা জার্নিতে, সেই আশাতেই রইলাম। তো
গাইস, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি তোমাদেরকে সমস্তটাই বোঝাতে পারলাম কিভাবে তোমরা কলকাতা থেকে বোলপুরে যাবে। বোলপুরে গিয়ে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা হোটেল কিংবা হোমস্টে যদি তোমরা থাকতে চাও, তাই দুটো অপশনই আমি তোমাদেরকে দেখালাম। তার সাথে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে, এরকম 6টি জায়গা আমি তোমাদের সাথে ঘুরে দেখালাম। তার সাথে কোথায় কোথায় তোমরা খাবে, সেখানে খেয়ে আমি আমার যে নিজের এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবশেষে শেয়ার করলাম কিভাবে তোমরা বোলপুর থেকে কলকাতায় ফিরে আসবে। আশা করি সবকটা পয়েন্টসই আমি খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। কিন্তু তবুও যদি কিছু ছুটে যায়, তবুও যদি আমি কোনো কিছু বলতে মিস করে যাই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি তোমাদেরকে সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো একটা ডেস্টিনেশনে। ততদিন স্টে সেফ, বাই বাই, টাটা।